মাসুর রিয়াজ, আপনাকে দিয়ে যদি আলোচনা শুরু করি, সেটি হচ্ছে যে বাজেট আপনার দৃষ্টিতে এর মধ্যে নিশ্চয়ই অনেক বিশ্লেষণ হয়েই গেছে, তারপরেও জানতে চাই আপনার দৃষ্টিতে কেমন হলো এবারের বাজেট। ধন্যবাদ। দেখেন, বাজেটটা এই নতুন সরকার, নতুন বলছি বেশি দিন হয়নি, 3 মাস 20 দিনের মাথায় নবনির্বাচিত সরকারকে বাজেটটা দিতে হয়েছে একটা খুব ডিফিকাল্ট ইকোনমিক কনটেক্সট। অ্যাকচুয়ালি দুইটা কনটেক্সট আছে, একটা ইকোনমিক আর একটা পলিটিক্যাল। যে প্রেক্ষাপট, সেটা আসলে একটু বোঝা দরকার বাজেটটা কেমন হয়েছে সেটা বুঝতে গেলে। সো ইকোনমিক কনটেক্সটটা হচ্ছে যে গত কয়েক বছরের ধারাবাহিকতায় একটা স্ট্রাগলিং ইকোনমি এই সরকার ইনহেরিট করেছে, উত্তরাধিকার সূত্রে পেয়েছে। এবং সেখানে একদিকে ইকোনমির ভিত্তি, যেটা ম্যাক্রো ইকোনমি বলি আমরা, সেটা দুর্বল। ইনফ্লেশন বাড়ছে, ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ আগের চেয়ে একটু ভালো হয়েছে কিন্তু এখনো দুর্বল। আর দ্বিতীয় হলো অর্থনীতির প্রবৃদ্ধির চাকাগুলো সবগুলো স্লাগিশ, ইনভেস্টমেন্ট, স্মল বিজনেস, এক্সপোর্টস এবং এমপ্লয়মেন্ট। আর তৃতীয়ত হলো সরকারের যে ইকোনমিকে ইনফ্লুয়েন্স করার ক্ষমতা, মেইনলি তার ফিসক্যাল ক্যাপাসিটির মাধ্যমে, আর্থিক রাষ্ট্রের যে আর্থিক শৃঙ্খলা, সেটাও বেশ ভগ্ন অবস্থায়। এটা হলো ইকোনমিক প্রেক্ষাপট। আর পলিটিক্যাল প্রেক্ষাপটটা, বহু বছর পরে ইলেক্টেড গভর্নমেন্ট, পলিটিক্যাল গভর্নমেন্ট, তাদের কাছে ভোটার সিটিজেনদের প্রত্যাশা অনেক, প্লাস একটা ডেমোক্রেটিক এনভায়রনমেন্টে একটা ইলেক্টেড গভর্নমেন্ট সে প্রো পিপল এবং প্রো ডেভেলপমেন্ট হয়, সেটার চাপ বা প্রত্যাশা এবং সেই ডেলিভারির চাপ, এই প্রেক্ষাপটে কিন্তু বাজেটটা দিতে হয়েছে। তো সেইখান থেকে আমি বলবো বাজেটের সবচেয়ে বড় যে ফিচারটা উঠে আসছে, যেটা বাজেটের ফিলসফি বলি আমরা, সেটা হলো যে বাজেটটা বেশ কম্প্যাশনেট, মানবিক। সেটা আমি কেন বলছি, সিটিজেন্স, ইন্ডিভিজুয়ালস এবং বিজনেস, এই দুইটা গ্রুপের জন্যই কিন্তু সাধারণত বাজেটের সময় একটা কনসার্ন থাকে যে অনেক ধরনের করের বোঝা, ব্যয়ের বোঝা বাড়বে নাকি। সেটা কিন্তু বাড়েনি অন অ্যাভারেজ, দুই একটা ছোটখাটো জায়গা ছাড়া। মোটামুটি এবার অনেক বছর পরে একটা বাজেট খুব মানে করের কোনো বোঝা অন এন অ্যাভারেজ, মোটা দাগে বলি বা কর পড়তা, এটা বাড়ায়নি, বরঞ্চ অনেক জায়গায় কমিয়েছে। মানে ছাড়ের মতো অনেক জায়গায় আপনার ট্যাক্স কনসেশন দিয়েছে। তো এইটা কিন্তু এই বর্তমান যে একটা কয়েক বছরের ইনফ্লেশনের অভিঘাত, সেখানে কস্ট অফ লিভিং, কনজাম্পশন, এগুলো কমে গেছে, ব্যবসার কস্ট বেড়ে গেছে, সেই জায়গায় একটা স্বস্তি দিবে। দ্বিতীয়, ইভেন ইন্ডিভিজুয়াল লেভেলে কর মুক্ত আয় সীমা, সেটাকে খুব বেশি না বাড়ালেও 25,000 টাকার মতো বাড়িয়ে 375,000 করেছে। আমার মতে এটা 4.5 লাখ করা উচিত ছিল, তাহলে ইম্প্যাক্টটা আরো ভালো হতো, বাট নেভারদালেস বাড়িয়েছে। আপনার সোশ্যাল প্রোটেকশন, যেটা সামাজিক সুরক্ষা কর্মসূচি, প্রায় 14% ইনক্রিজ করেছে। এবং সেখানে অবভিয়াসলি নিউ স্কিম গুলো, ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, ধর্মীয় উপাসনালয়ের স্টাফ, তাদের জন্য ভাতা, এগুলো ইনকর্পোরেট করা হয়েছে। তো এইটা আমার মনে হয় এগুলো সবগুলোই মানুষের এবং ব্যবসার যে এই উচ্চ ব্যয়ের কষ্টে আছে গত কয়েক বছর, সেটা একটু লাঘব করতে সহায়তা করবে, কারণ আর বোঝা বাড়ানো হয়নি। আর তার সাথে সাথে ইকোনমির কিছু দুই একটা বড় প্রবলেম, যেমন এনার্জি পার্টিকুলারলি, এটা ইরান ওয়ারের পরে অনেক প্রকট হয়েছে, কিন্তু আসলে আমরা কিন্তু এনার্জি ক্রাইসিস আরো 2 বছর আগে থেকেই আছি। এটা বাংলাদেশের আভ্যন্তরীণ বিভিন্ন পলিসি ফেইলিওর বা প্রবলেমের কারণে। সেই জায়গায় এনার্জি, আইএমএফ এর চাপ আছে ভর্তুকি কমানোর, কিন্তু আমরা দেখছি যে 37,000 কোটি টাকা পাওয়ার, 6,500 কোটি টাকা এলএনজি তে অ্যালোকেশন ভর্তুকি দেওয়া হয়েছে। এটা দরকার আছে, কারণ এনার্জির পুরো ইকোনমিকে এফেক্ট করার অনেক মাল্টিপল ট্রান্সমিশন চ্যানেল আছে, শ্রমিকের মুভমেন্ট, ফ্রেট মুভমেন্ট, এগ্রিকালচার, বিদ্যুৎ। তো সেই জায়গায় এনার্জিতে সাহসী সিদ্ধান্ত নিয়ে যে অ্যালোকেশন বাড়ানো হয়েছে, এটা ভালো। তবে যেই জায়গাটায় বাজেট আরো একটু ভালো করতে পারতো, বা আরেকটু এখনো সুযোগ আছে একটু ডিফারেন্টলি কিছু করা, সেটা হলো অর্থনৈতিক কৌশলে বাজেটের ভূমিকা। যেমন আমরা আমাদের ইনফ্লেশন এই মুহূর্তে আই থিঙ্ক সবচেয়ে বড় প্রবলেম, কারণ এটার মাল্টি ডাইমেনশনাল এটার ইম্প্যাক্ট। এটা ঠিক না হলে ইন্টারেস্ট রেট কমবে না, বাজারের ডিমান্ড বাড়বে না, ভবিষ্যতে এক্সচেঞ্জ রেটের উপর ডিভ্যালুয়েশন প্রেসার হবে, সেই রিস্ক থেকে আমরা মুক্তি পাবো না। সেই ইনফ্লেশন ট্যাকেল করার জন্য স্ট্র্যাটেজিটা কি এবং সেখানে বাজেটের ভূমিকা কি হতে পারে, সেটা কিন্তু ক্লিয়ার না। এবং একইভাবে বাজেটের যে কাঠামোটা,
বাজেটের সাইজ পার্টিকুলারলি, দেখেন এটা পলিটিক্যাল গভর্নমেন্ট, আমি শুরুতেই বলেছি মানুষের অনেক প্রত্যাশা, কিছু ব্যয় বাড়াতে হবে, কিছু এরিয়াতে ব্যয় বাড়াতে হবে, ডেভেলপমেন্ট, এডুকেশন, হেলথ ব্যয় বাড়াতে হবে এবং বাড়িয়েছে, হেলথ অ্যান্ড এডুকেশনে বাড়িয়েছে, ডেভেলপমেন্টে প্রায় 48% এক্সপেন্ডিচার, প্রপোজড এক্সপেন্ডিচার বাড়ানো হয়েছে। কিন্তু এই হাই ইনফ্লেশনের সময় এই বাজেট বৃদ্ধির বিষয়টাকে খুব কেয়ারফুলি আসলে অ্যানালাইজ করতে হয় এবং আনতে হয়, কারণ যেখানে ব্যয় না বাড়ালেই নয়, যেখানে ব্যয় বাড়ালে ইকোনমিক রিটার্ন, হিউম্যান ক্যাপিটাল রিটার্ন বা ন্যাশনাল একটা ক্রিটিক্যাল ইস্যুর রেজলিউশন আছে, সেই জায়গাগুলো বাদ দিয়ে আসলে ব্যয়টা না বাড়িয়ে বরঞ্চ ধরেন গতবারের সাইজের যদি নিয়ে সেখান থেকে রিঅ্যালোকেট করা, রিপ্রায়োরিটাইজ করা, যেখানে ইনএফিসিয়েন্সি বা ওয়েস্টেজ আছে সেগুলো বন্ধ করা, সেইটা একটা বেটার অ্যাপ্রোচ। না হলে ইনফ্লেশন যুদ্ধটা আরো শক্তিশালী হয়ে মানে সরি ইনফ্লেশন যুদ্ধটা আরো ডিফিকাল্ট হয়ে যায়। জুবাইর বাবু, আপনার কাছ থেকে আমি জাস্ট একটা প্রশ্ন করতে চাই, সেটা উনি চমৎকার বলেছেন কতগুলো কথা। সেটা হচ্ছে যে বিএনপির যে ম্যানিফেস্টো ছিল, যেটা এবার আমরা দেখেছি যে তারা যে ম্যানিফেস্টো দিয়েছে নির্বাচনের আগে, প্রতিশ্রুতিগুলো, মানে এই বাজেটে আপনি এটার কি ধরনের রিফ্লেকশন দেখতে পাচ্ছেন? বাবু ভাই, এটা কি আমাকে প্রশ্ন? আচ্ছা আচ্ছা, শিওর। না না, সেটা আমি যে বললাম যে একটা বড় রিফ্লেকশন দেখতে পাচ্ছি সোশ্যাল প্রোটেকশনে। সোশ্যাল প্রোটেকশনটা কিন্তু মানবিক সমাজ গড়ারই একটা অংশ, যেটা বিএনপির ইলেকশন ম্যানিফেস্টো বা কমিটমেন্টে ছিল, এবং সেইখানে অনেকগুলো স্কিম ছিল বা মানে প্রমিস ছিল, যেটা ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, কৃষকদের ঋণ মৌকুফ, সেটার তো আমরা দেখছি যে ফ্যামিলি কার্ডকে এখানে অনেক স্কেল আপ করা হচ্ছে। এই যে সোশ্যাল প্রোটেকশন যেখানে 14% অ্যালোকেশন বাড়ানো হয়েছে, সেখানে খুব সম্ভবত প্রায় 40 লাখে এইবার স্কেল আপ করা হবে ফ্যামিলি কার্ডের ডিস্ট্রিবিউশন, রাইট? সুতরাং এটা যদি রাইট টার্গেট করা যায়, এটাকে যদি নির্মোহভাবে এটা ডিজাইন করা যায়, মানে কারা রিসিপিয়েন্ট হবে, তাহলে এটা তো একটা চমৎকার ইম্প্যাক্ট, উইমেন এম্পাওয়ারমেন্ট, রুরাল ইকোনমির এক্সপ্যানশন সেই জায়গায় আছে। তবে আমার একটা ক্যাভিয়েট, সেটা হলো ইনফ্লেশন যদি না কমে, এই যে হাই ইনফ্লেশন এবং যেটা বাড়তির দিকে আছে, তাহলে এইটার বেনিফিটটা যেভাবে আমরা হওয়া উচিত এবং হতে পারে, ইম্প্যাক্টটা হয়তো তার চাইতে কম হবে। ডক্টর মুস্তাফিজুর রহমান, আপনারা যদি কিছু যুক্ত করা থাকে এখানে। হ্যাঁ, থ্যাংক ইউ। আমি শুনছিলাম খুব মনোযোগ দিয়ে মাসুদ রিয়াজ সাহেবের কথাগুলো। আমি অনেকগুলো পজিটিভ কথা এসেছে, আমি পজিটিভগুলোর সাথে আর অ্যাড না করে আমি দুটো বিষয় নিয়ে আলাপ করতে চাই। একটি হচ্ছে বাজেট, ওভারঅল বাজেট যদি বলা হয়, যেটা হচ্ছে যে পলিটিক্যাল গভর্নমেন্ট, জনমানুষের যে প্রত্যাশা, নির্বাচনী যে ম্যানিফেস্টো ছিল, ইলেকশন নির্বাচনী ইশতেহার, তারপর তাদের প্রথম বাজেট, একটি চ্যালেঞ্জিং মোমেন্টে ওনারা বাজেটটি প্রণয়ন করতে হয়েছে। সেই জায়গা থেকে দেখলে ওভারঅল বাজেট ইজ গুড। বাট যে কোশ্চেনগুলো মনের দাগ কেটে গিয়েছে, সেটি হচ্ছে এগেইন কালো টাকাকে সাদা করার একটি সুযোগ রাখা হয়েছে, এবং সেই টাকাগুলোকে অনেক যে আমাদের কিছুদিন থেকে বিভিন্ন যে কোম্পানিগুলো যে কথাগুলো বলছিল যে সাদা করলে প্রশ্ন করা যাবে না বা এই ধরনের, সেই কথাগুলো নিয়ে আসা হয়েছে, যেটিকে আমি মনে করছি যে এটি একটি আমাদের জন্য খুব দুর্বল সাইড। দেখুন, কালো টাকা বলে কিছু নেই, এটা হচ্ছে চুরি করা টাকা, কর ফাঁকি দেওয়া টাকা। তো কর ফাঁকি দেওয়ার টাকা যদি 20% আমরা এই কর দিয়ে যদি এটা করতে পারি, তাহলে তো আমি ব্যক্তিগতভাবে বলি, আমি যদি সুযোগ পাই, আমার যে টাকাটি 20%-এর উপরে চলে যায় স্যালারির টাকা, বা 25% বা 30% স্ল্যাবে যেটা ঢোকে, তাহলে তো মানুষজন এই জায়গায় ফাঁকি দেওয়া শুরু করবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু টাকা আসবে, বাট এই জায়গাতে মানুষজনের ফাঁকি দেওয়ার প্রবণতা বাড়াবে। আর এটি সবচেয়ে হচ্ছে বড় কথা, অনৈতিক। এটা হচ্ছে, এই টাকাটা কোনো ভালো টাকা না, এটা আইদার কর ফাঁকি দিয়ে বা দুর্নীতি করে বা বিভিন্নভাবে এই টাকাটি ইনকাম করা হয়েছে, যেটাকে কোনো প্রশ্ন করা যাবে না। এটি আমার একটি খটকা লেগেছে। দ্বিতীয় যেটি হচ্ছে, শিক্ষা নিয়ে কাজ করি আমি। শিক্ষা নিয়ে যদি বলি, শিক্ষার ক্ষেত্রে নির্বাচনী যে ইশতেহার ছিল, সেখানে বলা হয়েছিল যে জিডিপির 5% দেওয়া হবে, কিন্তু জিডিপির 5% কিন্তু আমরা রাতারাতি চিন্তা করি নাই, এটা ক্রমান্বয়ে আস্তে আস্তে বাড়বে। সেক্ষেত্রে আমরা খুব ধীর গতিতে হলেও একটি পজিটিভ মানে সাইন আমরা দেখছি। গত 10 বছরে যদি আমরা দেখি, গত 10 বছরে শিক্ষার ক্ষেত্রে বাজেট শুধু কমেছে। আপনি যদি জিডিপি ধরেন, 2016-17 দিকে ছিল 2.49, সেখান থেকে কমতে কমতে লাস্ট এবারে এসে সেটা
1.41% এসে দাঁড়িয়েছিল জিডিপির শেয়ার শিক্ষা খাতে, যেটি বাজেটের টোটাল ছিল, রিভাইজ বাজেটে হচ্ছে 10.9 মতো, আর অরিজিনাল বাজেটে ছিল 12%। সেখান থেকে আমরা দেখলাম যে কিছুটা হলো বাজেট বেড়েছে, 1% বেড়ে এবার 13.06% এসেছে, আর জিডিপির 1.79। শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া হয়েছে মনে হয় 1,22,495 কোটি টাকা। অ্যামাউন্টের দিক থেকে দেখলে এটা 36,628 কোটি টাকার বেশি। তো এই জায়গা থেকে যেটি আমরা দেখেছি খুব যে 36,628 কোটি টাকা বেশি, তার মধ্যে একটি যে সিগন্যালটি আমরা ভালো দেখেছি বা যে সাইনটি আমরা ভালো দেখেছি সেটা হচ্ছে 31,847 কোটি টাকা, এটা হচ্ছে ডেভেলপমেন্ট বাজেট বেড়েছে। এতদিন আমরা গভর্নমেন্টের যে বাজেটগুলো দেখে এসেছি, ট্রেন্ডগুলো দীর্ঘ 1 দশক বা তারও বেশি সময় ধরে, যে শিক্ষাতে অপারেটিং বাজেট সবসময় বেশি, কিন্তু ডেভেলপমেন্ট বাজেটটা সেভাবে বাড়তো না। একবার দেখা গেল যে ডেভেলপমেন্ট 31,000 কোটি টাকা একসাথে বেড়েছে। এই জায়গাতে আমি শিক্ষা নিয়ে যেহেতু কাজ করি, আমি বলবো একটি সংখ্যাও কাজ করছে যে আমাদের মিনিস্ট্রির এই ক্যাপাসিটি কতটুকু প্রপারলি ইউটিলাইজেশন, কেননা বাজেট শুধু বাড়ালে না, ইউটিলাইজেশন একটি বিষয় রয়েছে। এইটা